আসসালামু আলাইকুম প্রিয় নিবন্ধন প্রত্যাশী সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ির পক্ষ থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসাইন। যেহেতু ঈদের বন্ধ শুরু হয়ে গেছে অলরেডি বিদ্যাবাড়ির, সেই জন্য আমরা কেউ বিদ্যাবাড়ি অফিসে নেই, কিন্তু আজকে সবচেয়ে বড় খুশির খবর হলো 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলো। এবং এই চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংখ্যা মোট হলো 60,521 জন, অর্থাৎ প্রায় আপনার পাশকৃতদের সংখ্যা হলো 73%-এর মতো। 70 ভাগেরও বেশি শিক্ষার্থী পাশ করেছে যতজন ভাইবা দিয়েছিল। ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল মোট 83,865 জন শিক্ষার্থী 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়, এবং এখান থেকে পাশ করেছে মোট 60,521 জন। তো যারা প্রত্যেকে আপনারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়, তাদের প্রত্যেককে প্রাণঢালা অভিনন্দন এবং বিদ্যাবাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসাইন। আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো, যার মধ্যে অন্যতম একটা বিষয় হলো 18তম শিক্ষক নিবন্ধন প্রার্থী যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেন তাদের এই মুহূর্তে কি করণীয়, এবং 19তম শিক্ষক নিবন্ধন প্রার্থী যারা আছেন তাদের সার্কুলার কবে আসতে পারে, কবে গণবিজ্ঞপ্তি হতে পারে, এবং বিগত যে গণবিজ্ঞপ্তিগুলো ছিল এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ যত তথ্য আছে, কি ধরনের কাগজপত্র এখন থেকে সংগ্রহ করবেন, কি কি সামনে ধাপ বাকি আছে, এই জিনিসগুলো নিয়ে একটু কাইন্ডলি আপনারা কমেন্ট করে জানান আপনাদের মধ্যে কে কে উত্তীর্ণ হলেন এবং কার কার কোন সাবজেক্ট থেকে কে উত্তীর্ণ হয়েছেন। কুমারী নিশু, নমস্কার স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যারা উত্তীর্ণ হয়েছেন, কে কোন বিষয় থেকে উত্তীর্ণ হলেন, আপনাদের জন্য এর পরবর্তী ধাপ কি কি সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তাসলিমা আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে কোন সাবজেক্ট থেকে উত্তীর্ণ হয়েছেন সেটা একটু বলেন, আমি পরবর্তী বিষয়গুলো নিয়ে কথা বলছি। তো প্রথমে আমি একটু এই 18তম শিক্ষক নিবন্ধন যে পরীক্ষাটা হলো, এই পরীক্ষাটার সকল পরিসংখ্যান বলতেছি। এরপরে হলো যেটা আপনাদের 19তমদের জন্য খুবই সহায়ক হবে, আপনি জানতে পারবেন। দ্বিতীয় জিনিস হলো আপনার 19তম শিক্ষক নিবন্ধন প্রার্থীদের জন্য এই তারিখগুলো কেন গুরুত্বপূর্ণ, কারণ তারা বুঝতে পারবে যে নিবন্ধন পরীক্ষার প্রসেসটা কিভাবে সামনে আগায়। আর 18তম শিক্ষক নিবন্ধন প্রার্থীদের এই মুহূর্তে এরপরে আর কি কি ধাপ হাতে বাকি আছে, অর্থাৎ ডিরেক্ট আপনার চাকরি পাওয়ার জন্য কি কি বিষয় আছে। বাংলা স্কুল, আকলিমা আখি, আর সহকারী শিক্ষক কৃষি শিক্ষা, ট্রি সার্ভেন্টস, আচ্ছা ওকে। ফারজানা হাসান, আইসিটি থেকে ভালো ভাইবা দিয়েছি, হয়নি কেন বুঝলাম না। আচ্ছা, আল্লাহ ভরসায় আবার নেক্সট পরীক্ষা দেন, অবশ্যই হয়ে যাবে কনফার্ম। ফিজিক্যাল সায়েন্স, বাইজিৎ বোস্তামি। ওকে, আসেন আমরা মূল কথায় চলে যাচ্ছি। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার হয়েছিল 2রা নভেম্বর 2023, অর্থাৎ 2023 সালের নভেম্বর মাসের 2 তারিখ সার্কুলার হয়। আবেদন শুরু হয় 9 তারিখ এবং আবেদন শেষ হয় 30 নভেম্বর 2023, অর্থাৎ 2023 বাদ 2024 থেকে যদি আমরা ধরি, এই সার্কুলারটা হয়েছিল 2রা নভেম্বর 2023, এবং এই সার্কুলারের মোট আবেদন বা মোট প্রার্থী ছিল হলো 18,65,000, অর্থাৎ প্রায় 19 লাখ প্রার্থী 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করেছিল। এবারও ধরেন 19তম শিক্ষক নিবন্ধনে ওরকমই হবে আবেদনের সংখ্যা, প্রায় ধরেন আপনার 15 লাখ প্লাস মাইনাস হবে। এরপরে ধরেন আপনার প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল এই 18তম শিক্ষক নিবন্ধনের 15ই মার্চ 2024, অর্থাৎ মাঝখানে গ্যাপ ছিল আপনার 2রা নভেম্বর 2023 থেকে 15ই মার্চ 2024, মানে হলো মার্চ মাস মানে 3 নম্বর মাস, আর নভেম্বরের পরে ছিল ডিসেম্বর মাস হাতে, অর্থাৎ ডিসেম্বর এবং মার্চ পর্যন্ত মাঝখানের সময় ছিল ওখানে জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস, ডিসেম্বর 1 মাস, 3 মাস, এবং মার্চ মাসের 15 তারিখ মানে ওই মাসেও 15 দিন। এই 3.5 মাসের মতো সময় পেয়েছিল সার্কুলার থেকে প্রিলিমিনারি পরীক্ষা পর্যন্ত 18তম শিক্ষক নিবন্ধনের প্রার্থীরা। এবং এইখানে 18তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছিল 15ই মে 2024, অর্থাৎ মার্চ এপ্রিল মে, মাঝখানে এপ্রিল মাস ছিল, এবং মে মাসে ফলাফল দিয়েছে, অর্থাৎ টানা হলো আপনার মার্চ মাসের 15 দিন আর মে মাসের 15 দিন, 2 মাস পরে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল 15ই মে 2024। এবং এইখানে 18,65,000 প্রার্থীর মধ্য থেকে উত্তীর্ণ হয়েছিল মোট 4,79,981 জন প্রার্থী, অর্থাৎ প্রায় 4.5 লাখ প্রার্থী উত্তীর্ণ হয়েছিল, এবং 18,65,000-এর বাকি 13,65,000-এর মতো প্রার্থী বাদ পড়ে গেছে, প্রায় 14 লাখের মতো প্রার্থী বাদ পড়ছে। আর এই যে প্রার্থীরা উত্তীর্ণ হলো 4,79,981 জন প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়, যেটার ফলাফল প্রকাশিত হয়েছিল মে 2024, 15ই মে 2024, এবং এদের যে লিখিত পরীক্ষাটা হয় মে জুন জুলাই, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশের মে মাসের পরে জুন জুলাই 2 মাস পরে,
অর্থাৎ যারা প্রস্তুতি শুরু করেছিল আমাদের সাথে বা নতুন করে যারা প্রস্তুতি নিয়েছিল ভালোভাবে, তারা প্রিলিমিনারি পরীক্ষা যেদিন শেষ হয় তার পরের দিন থেকেই মোটামুটি লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করে, লিখিত পরীক্ষার বইপত্র কেনে এবং ওইখান থেকে শুরু হয়। তো প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল 15ই মার্চ, ফলাফল প্রকাশিত হয় 15ই মে, অর্থাৎ 2 মাস পরে। এবং ফলাফলের পরে হাতে সময় পেয়েছিল তারা মে, জুন, জুলাই মাসের 12 এবং 13 তারিখ পরীক্ষা হয়, অর্থাৎ মাঝখানে ওই মাসের 15 তারিখ জুন মাস এবং জুলাই মাসের 10 দিন, অর্থাৎ মোটের উপরে তারা 2 মাসেরও কম সময় পেয়েছিল লিখিত পরীক্ষার জন্য প্রিলিমিনারির ফলাফলের পরে। তাদের ফলাফল হয় 15ই মে 2024 এবং লিখিত পরীক্ষা হয় 12 ও 13ই জুলাই 2024, অর্থাৎ তারা লিখিত পরীক্ষার জন্য হাতে সময় পেয়েছিল 2 মাসের থেকে কিছু কম সময়, অর্থাৎ 50 দিনের মতো প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরে। এরপরে এইটার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়, লিখিত পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় 14ই অক্টোবর 2024। 14ই অক্টোবর 2024, অর্থাৎ জুলাই মাসে হয় প্রিলিমিনারি পরীক্ষা, আর লিখিত পরীক্ষার ফলাফল লিখিত পরীক্ষা হয় আপনার জুলাই মাসে 12 এবং 13ই জুলাই, আর ফলাফল আসে অক্টোবর মাসে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসের 14ই অক্টোবর 2024 লিখিত পরীক্ষার ফলাফল আসে। এবং লিখিত পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল 3,48,680 জন পরীক্ষার্থী। লিখিত পরীক্ষায় পরীক্ষার্থী ছিল 3,48,680 জন, অর্থাৎ আমরা বলেছিলাম 4,79,681 জন 981 জন প্রার্থী, এখান থেকে 3,48,680 বা 3.5 লাখ প্রার্থী লিখিত পরীক্ষা দিয়েছিল। এবং লিখিত পরীক্ষায় যে 3.5 লাখ প্রার্থী অংশগ্রহণ করে, এর মধ্যে থেকে চূড়ান্তভাবে ভাইবার জন্য উত্তীর্ণ হওয়া প্রার্থীর সংখ্যা ছিল 83,865 জন। 83,865 জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে, অর্থাৎ টোটাল প্রসেসে আমার 18,65,000 প্রার্থী থেকে চূড়ান্তভাবে ভাইবা দিতে অংশগ্রহণ করে 83,865 জন প্রার্থী। এরা হলো আর কি ভাইবার জন্য উত্তীর্ণ হয় লিখিত পরীক্ষায়। এবং লিখিত পরীক্ষার যে ফলাফলটা, লিখিত পরীক্ষার ফলাফল আসে হলো আপনার 14ই অক্টোবর 2024। প্রসেসটা শুরু হয়েছিল নভেম্বর মাসে, 2রা নভেম্বর 2023, 14ই অক্টোবর 2024-এর মধ্যে লিখিত পরীক্ষা শেষ এবং লিখিত পরীক্ষার ফলাফল চলে আসে। আর লিখিত পরীক্ষার্থীদের ভাইবা শুরু হয়েছিল গত 14ই নভেম্বর 2024 এবং চূড়ান্তভাবে ভাইবা শেষ হয় 31 মে 2025। মোট 81,209 জন প্রার্থী ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। 81,209 জন, অর্থাৎ 18 লাখ প্রার্থীদের মধ্যে 18,65,000 প্রার্থীর মধ্যে প্রায় 18.5 লাখ প্রার্থীদের মধ্যে আপনার চূড়ান্তভাবে উত্তীর্ণ হয় 83,865 জন ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করে। এবং ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করাদের মধ্যে থেকে আজকে যে ফলাফল দিল, এইখানে মোটের উপর পাশ করেছে 60,521 জন, অর্থাৎ 60,000, 60,521 জন প্রার্থী এখানে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে। এখন আসেন, যারা এই 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হলো, রেশিওটা কেমন? রেশিওটা হলো যারা ভাইভায় অংশগ্রহণ করেছে প্রতি 4 জনের মধ্যে 3 জন প্রার্থীকে পাশ করানো হয়েছে। আমি আবারও বলি, প্রতি 4 জন প্রার্থীর মধ্যে থেকে 3 জন প্রার্থী পাশ করেছে যারা ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করছে। এখন আসেন, যারা ভাইভা পরীক্ষায় আজকে উত্তীর্ণ হলো, ওনাদের সামনে আর কি কি ধাপ আছে এই ধাপগুলো বলি, তারপরে 19তম শিক্ষক নিবন্ধন প্রার্থীদের নিয়ে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। তো দেখেন, এইখানে চূড়ান্তভাবে উত্তীর্ণ যারা প্রার্থী আছে ওনাদের সামনে আর কি কি ধাপ আছে। প্রথম ধাপ হলো ওনাদের এই চূড়ান্ত ফলাফলটা একেবারে রোল নাম্বার অনুযায়ী এবং সাবজেক্ট অনুযায়ী সিরিয়ালি একটা চূড়ান্ত ফলাফল আকারে, অর্থাৎ টেবুলেশন শিট আকারে চলে আসবে আমাদের যে এনটিআরসি এর ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটটার মধ্যে। ওয়েবসাইটে ওই রেজাল্টটা প্রকাশিত হওয়ার পরে একটা চূড়ান্ত মেধা তালিকা হবে, যেটার নাম হলো ন্যাশনাল মেরিট লিস্ট। ওই ন্যাশনাল মেরিট লিস্টে মেধা তালিকায় আপনার নাম্বারও যদি হয়, লিখিত পরীক্ষায় ধরেন আপনি পেয়েছেন 68 আর আরেকজন প্রার্থী তারও নাম্বার 68, 68 দুইজনের। তো এই ক্ষেত্রে কি হবে, কাকে এগিয়ে রাখবে কাকে পিছিয়ে রাখবে মেধা তালিকায়? আপনারও 68, আরেকজনেরও 68, আপনারও ভাইভায় হলো 20-এর মধ্যে নাম্বার 18, আরেকজনেরও ভাইভায় 20-এর মধ্যে নাম্বার 18। এরকম যদি সিচুয়েশন হয় তাহলে দুইটা জিনিস বিবেচনায় নেয় ওনারা, একটা হলো বয়স আর দ্বিতীয়টা হলো একাডেমিক ফলাফল। তো বয়সের ভিত্তিতে ওনারা যাদের বয়স বেশি ওনাদেরকে মেরিট লিস্টে একটু আগায় রাখে এবং যাদের একাডেমিক রেজাল্ট বেশি ওইটার বেসিসেও আগায় রাখে। কখনো দুইটাই বিবেচনায় নেয়, কখনো যে কোনো একটা বিবেচনায় নেয়, এবং কোনটা বিবেচনায় নিবে এইটা ওনারা বলতে পারে।
আর এই চূড়ান্ত মেধা তালিকা হলে সেই মেধা তালিকায় যদি আপনার নামটা ইনক্লুড হয়, যারা আজকে পাশ করলেন, মেধা তালিকায় যখন আপনার নামটা ইনক্লুডেড হয়ে যাবে, তারপরে আপনাদেরকে একটা ই সনদ দেওয়া হবে এই সময়ই। ই সনদটা কি? ই সনদটা হলো আগের দিনে দেওয়া হতো একটা অফিসিয়ালি কাগজ, যেরকম আমাদের সার্টিফিকেট আছে এসএসসি এইচএসসির, ওরকম একটা সার্টিফিকেট এনটিআরসি এর পক্ষ থেকে দেওয়া হতো। কিন্তু এখন আর এইগুলো না, এখনকার সিস্টেমটা হবে ই সনদ। ই সনদ মানে ইলেকট্রনিক সনদ বা অনলাইন একটা সনদ। এই সনদটার মধ্যে সনদটা হবে একটা পিডিএফ ফাইল, ফাইলটা আপনি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন দেশের যে কোনো জায়গা থেকে। দ্বিতীয়ত, এই ফাইলটা একটা কিউআর কোড থাকবে, যেই কোডটা স্ক্যান করলে দেখা যাবে যে আপনার যে নিবন্ধন সনদ, শিক্ষক নিবন্ধন পরীক্ষার, এই সনদটা অরিজিনাল নাকি এটা ডুপ্লিকেট, এটাও দেখা যাবে, এবং এটা আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ইজিলি যাচাই করতে পারবেন। এবং এই কিউআর কোডের পাশাপাশি এখানে আরও একটা জিনিস থাকতে পারে, সেটা হলো একটা ট্র্যাকিং আইডি। এই ট্র্যাকিং আইডিটা, আইডি নাম্বারটা বসালে আপনি আপনার সনদ যাচাই করতে পারবেন। এরপরে দেখেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসবে। এই টোটাল প্রসেসটা শেষ হয়ে গেলে, অর্থাৎ মেধা তালিকা বা ন্যাশনাল মেরিট লিস্ট হবে, চূড়ান্ত ফলাফল হবে, একটা ই সনদ দেওয়া হবে আপনাদেরকে। এরপরে আসবে একটা গণবিজ্ঞপ্তি। গণবিজ্ঞপ্তি মানে যে আমাদের বর্তমানে গণবিজ্ঞপ্তি যেটা আসতে যাচ্ছে সামনে, ওইটায় চূড়ান্ত ফাঁকা পদ আছে 1,01,142টা। 1,01,142টা পদ এই মুহূর্তে বেসরকারি যে স্কুল, কলেজ, মাদ্রাসা টোটাল সব মিলিয়ে ফাঁকা আছে। এগুলোর মধ্যে 1,01,142টা পদের মধ্য থেকে আবার যদি আমরা বলি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, এখানে পদ ফাঁকা আছে 54,728। 54,728টা পদ ফাঁকা আছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে। এবং মাউসি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, এইখানে পদ ফাঁকা আছে 46,414টা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে 46,414 পদ ফাঁকা, এবং 54,728টা পদ ফাঁকা আছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে। এই দুইটা বিভাগ মিলে মোট 1,01,142টা পদ ফাঁকা আছে। এই ফাঁকা পদগুলোর জন্য ওনারা একটা গণবিজ্ঞপ্তি আহ্বান করবে, অর্থাৎ যে আমাদের এই ফাঁকা পদ পূরণের জন্য শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশকৃত যাদের সার্টিফিকেট আছে এরকম লোকজনের কাছ থেকে আমরা আবেদন চাচ্ছি। তখন আপনারা যারা পাশ করলেন তারা এখানে আবেদন করবেন এই গণবিজ্ঞপ্তিতে। এর আগের গণবিজ্ঞপ্তিটার কথা যদি একটু বলি আপনাদেরকে, এর আগের গণবিজ্ঞপ্তিটা হয়েছিল গত 31 মার্চ 2024, এবং এইখানে আবেদন চলে 17 এপ্রিল থেকে 9 মে পর্যন্ত, প্রায় 1 মাস ধরে আবেদন চলে। এবং এইখানে আবেদন ফি থাকে 1,000 টাকা। একজন শিক্ষার্থী মোট 40টা স্কুল বা 40টা কলেজ চয়েস দিতে পারে। অর্থাৎ যদি আপনার নিবন্ধন হয় স্কুল থেকে, তাহলে আপনি 40টা স্কুল চয়েস দিবেন। আবার যদি আপনার নিবন্ধন হয় কলেজ পর্যায়ের, তাহলে আপনি 40টা কলেজ চয়েস দিতে পারবেন। এবং একজন শিক্ষার্থীর দুইটা সনদই থাকতে পারে। যদি স্কুল থাকে তাহলে স্কুল, কলেজ দুইটাই আছে, তাহলে আপনি দুই জায়গায় দুইবার আবেদন করবেন 1,000, 1,000, 2,000 টাকা দিয়ে। আর যদি আপনার একটা সনদ থাকে তাহলে একটা আবেদন করবেন। এবং 40টা স্কুল বা 40টা কলেজ চয়েস দেওয়ার পাশাপাশি আরেকটা অপশন থাকে যেখানে লেখা থাকে আদার্স। আদার্স মানে হলো আপনি এই 40টা স্কুল কলেজের মধ্যে যদি বাছাইকৃত নাও হন, তাহলে ওনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে সুপারিশ করতে পারবে এবং আপনি এটায় রাজি আছেন। এটাকে বলা হয় আদার্স। তো গত 31 মার্চ 2024 সর্বশেষ গণবিজ্ঞপ্তি হয়েছিল। ওইখানে ফাঁকা পদ সংখ্যা ছিল 96,736টা গতবার। এবং এর মধ্য থেকে স্কুল পর্যায়ে 43,286টা স্কুল ও কলেজের পদ ফাঁকা ছিল। আর মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের জন্য পদ ফাঁকা ছিল 53,450টা। তবে চূড়ান্ত যে ফলাফল দেওয়া হয় বা চূড়ান্ত সুপারিশ দেওয়া হয় বিগত 5ম গণবিজ্ঞপ্তিতে, সেখানে চূড়ান্ত সুপারিশ দেওয়া হয়েছিল 23 আগস্ট 2024। এবং 23 আগস্ট 2024-এর এই চূড়ান্ত সুপারিশে মাত্র 19,568 জন প্রার্থীকে সুপারিশ করা হয়, যাদের জয়নিংয়ের ডেট ছিল, সর্বোচ্চ সীমা ছিল 19 সেপ্টেম্বর 2024-এর মধ্যে। এবং ওনারা সবাই 19 সেপ্টেম্বর 2024-এর মধ্যে জয়েন করে। অর্থাৎ গণবিজ্ঞপ্তি হয়েছিল 31 মার্চ 2024 আর জয়নিং ছিল সেপ্টেম্বর মাসের 19 তারিখ। সেই হিসাবে যদি আমরা হিসেব করি, ওখানে মার্চ মাস বাদ এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অর্থাৎ 5 থেকে 6 মাসের মধ্যে ওনাদের জয়নিং একেবারে টোটাল প্রসেসটা শেষ হয়ে গেছিল। এবং টোটাল প্রসেসটা শেষ হয়ে গেলে গণবিজ্ঞপ্তির পরে, অর্থাৎ গণবিজ্ঞপ্তি হবে, আপনি একটা চয়েস লিস্ট দিবেন এবং চয়েস লিস্ট তৈরি করে আপনি চূড়ান্তভাবে এনটিআরসি থেকে সুপারিশপ্রাপ্ত হবেন। ধরেন আপনাকে অমুক কলেজে সুপারিশ করা হলো বা অমুক স্কুলে সুপারিশ করা হলো। এখানে একটা জিনিস বলি, যারা আগে থেকে স্কুলে সুপারিশপ্রাপ্ত আছে তারা নতুন করে আর কোনো স্কুলে আবেদন করতে পারবে না।
কিন্তু সে কলেজে আবেদন করতে পারবে। আরেকটা জিনিস হলো, যখন চূড়ান্তভাবে আপনি চয়েস লিস্টটা তৈরি করবেন, সেই চয়েস লিস্টে আপনি কোন কোন স্কুল চয়েস দিতে চাচ্ছেন এগুলো তৈরি করে আবেদন করলেন। তারপরে ওনারা ওর মধ্যে থেকে যে কোনো একটা স্কুল বা যে কোনো একটা কলেজ বা যে কোনো একটা মাদ্রাসায় আপনাকে প্রাথমিকভাবে একটা সুপারিশপত্র দিবে, আর চূড়ান্ত আর একটা সুপারিশপত্র দিবে। এরপরে চূড়ান্ত সুপারিশপত্রটা হাতে পাওয়ার পরে আপনি ভি রোল পূরণ করবেন। এটা একটা ফর্ম আছে, ফর্ম পূরণ করে আপনি যোগদান করে নেবেন। আর যোগদান করার পরে আপনার কিছু কাগজপত্র জোগাড় করতে হবে। সেই কাগজপত্রগুলো কি কি সেটা একটু সংক্ষেপে বলে আমরা 19তম নিবন্ধনের জন্য কথা বলবো। তো আপনার যখন ভি রোল পূরণ করার পরে যোগদান করবেন কোথায়? আপনাকে যে স্কুল বা যে কলেজে সুপারিশ করা হয়েছে ওই প্রতিষ্ঠানে গিয়ে আপনি যোগদান করবেন, এবং এটার জন্য আপনার কোনো প্রকার টাকা পয়সা কাউকে দেয়া লাগবে না। যদি কেউ টাকা পয়সা চায় কর্তৃপক্ষকে জানালে ওই প্রতিষ্ঠানের প্রধানের চাকরি নট হয়ে যাবে। এইটাই এই চাকরিটার মজা, যে বিনা পয়সায় চাকরিটা আপনি জয়েন করতে পারবেন ইনশাল্লাহ। তো এখন দেখেন আমাদের এইখানে পাশ করছে যারা, আশা করা যায় যে 60,521 জন প্রার্থী, 60,521, 60,521 জন প্রার্থী, আর ফাঁকা পদ আছে 1,01,142। কিন্তু তারপরেও দেখা যেতে পারে অনেক শিক্ষার্থীর চাকরি নাও হতে পারে, আবার ম্যাক্সিমামেরই হওয়ার সুযোগ আছে। কারণটা কি আমি বলি, ধরেন সামাজিক বিজ্ঞান পদ ফাঁকা আছে, এইখানে যা তার থেকে প্রার্থী বেশি আছে, এরকম যদি হয় তাহলে কিছু প্রার্থী বাদ পড়তে পারে। আবার কিছু সাবজেক্ট আছে, যেমন ধরেন বাংলা, যেমন ধরেন কম্পিউটার সায়েন্স, যেমন ধরেন কৃষি, এইসব সাবজেক্টে হয় যে কয়েকজন পাশ করছে তার চেয়ে পদ ফাঁকা থাকে অনেক বেশি। তো যার কারণে যারা পাশ করছে সবারই চাকরি হয়ে যায়। শারীরিক শিক্ষা, এই ধরনের সাবজেক্ট আছে। তো মোটামুটি আশা করা যায় ম্যাক্সিমামেরই, একেবারে কতজনের চাকরি হবে বা কত পার্সেন্ট বলতেছি না, তবে ম্যাক্সিমাম অর্থাৎ ধরেন অ্যাভারেজ 70 to 75, 80% বা তারও বেশি প্রার্থীর ইনশাল্লাহ এইবার চাকরি হয়ে যাবে। 1 লাখের উপরে পদ ফাঁকা এবং পাশ করেছে 60,521 জন। আর 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা দিবেন তাদেরও ভয়ের কোনো কারণ নেই, কারণ তাদের জন্য অন্তত 40-50 হাজার বা তার থেকে উপরে পদ ফাঁকা থাকবে। কারণ এইবারের যে গণবিজ্ঞপ্তি, এই গণবিজ্ঞপ্তিতে 35 যাদের বয়স হয়েছে, 35 বা ততোর্ধ্ব, তারা কেউ আবেদন করতে পারবে না। দ্বিতীয়ত, যাদের নিবন্ধনের বয়স 3 বছর বা তার থেকে বেশি সময় অতিক্রান্ত হয়েছে তারাও আবেদন করতে পারবে না। তো সেই হিসেবে মোটামুটি 1 থেকে প্রায় 15 বা 16তম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা কেউই আবেদন করতে পারবে না। 1 থেকে 16তম নিবন্ধন প্রার্থী কেউই আবেদন করতে পারবে না। দ্যাট মিনস আপনারা শুধু 17 এবং 18তম নিবন্ধনের প্রার্থীরা আবেদন করবেন। 16তমদের মধ্যে থেকে কেউ কেউ হয়তো পেতে পারে, তবে ম্যাক্সিমামই 17 আর 18তম নিবন্ধনের প্রার্থীরা হবেন। এর মধ্যে 17তম নিবন্ধনের ম্যাক্সিমাম প্রার্থীরই অলরেডি চাকরি হয়ে গেছে। তো আপনারা যারা আবেদন করবেন আশা করি ইনশাল্লাহ ম্যাক্সিমামেরই চাকরি হয়ে যাবে। আর দ্বিতীয় জিনিসটা হলো, আপনাদের যে একটা জিনিস নিয়ে কথা উঠছিল যে আপনাদের পুলিশ ভেরিফিকেশনটা থানার বদলে কমিটির হাতে দিয়ে দিবে, এবং কমিটি ভেরিফিকেশন করবে যে কার চাকরি হবে কার চাকরি হবে না বা কারটা লিগাল। এই বিষয়টার ব্যাপারে মন্ত্রণালয় একমত হয়নি এবং এইটা নিয়ে বেশ বার্গেনিং হয়েছে, এবং চূড়ান্ত ওনাদের সিদ্ধান্ত হলো যে আপনাদের পুলিশ ভেরিফিকেশন যে ব্যাপারটা ওইটা থানায় থাকবে এবং এটা কোনো কমিটির কাছে থাকবে না। তো এই গণবিজ্ঞপ্তির সবচেয়ে বিশেষ যে বিষয়টা, যেটার জন্য এতদিন এই গণবিজ্ঞপ্তিটা পিছিয়েছে, সেটা হলো এখানে 35+ বয়স যাদের হয়েছে কেউ আবেদন করতে পারবে না। দ্বিতীয়ত, যাদের নিবন্ধনের মেয়াদ বা নিবন্ধনের পাশ করার পর থেকে 3 বছরের বেশি সময় অতিক্রান্ত হয়েছে তাদের নিবন্ধনের সনদটা এখন আর কার্যকর থাকবে না, অর্থাৎ তারাও আবেদন করতে পারবে না। সেই হিসেবে সর্বোচ্চ 16তম নিবন্ধন পর্যন্ত, আমি যতদূর মনে করি 17 এবং 18তম এই দুইটা নিবন্ধনের প্রার্থীরা আবেদন করতে পারবে, আর বাকিরা পারবে না 1 থেকে 16 পর্যন্ত, বা 16তে অল্প কেউ পেতে পারে। তো সব মিলিয়ে আশা করি আপনাদের যারা আছেন ম্যাক্সিমামেরই চাকরি হওয়ার সম্ভাবনা খুবই খুবই বেশি। এবং সামনে যারা 19তম শিক্ষক নিবন্ধনে করবেন, কারণ হলো এবার 1 লাখ পদ ফাঁকা আছে, পাশ করছে 60,000, বাকি 40,000 পদ তো এমনি দেখতেই ফাঁকা দেখা যায়। তাছাড়া আরেকটা হলো পিছনের বিজ্ঞপ্তি থেকে, অর্থাৎ 17তম নিবন্ধন পরীক্ষায় পাশকৃতদের থেকে খুব বেশি প্রার্থী বাকি নেই, আগে থেকেই ম্যাক্সিমামের চাকরি হয়ে গেছে। এরপরে আসেন আরেকটা কথা বলি, সেটা হলো আপনার এই যোগদান করার পরে এমপিও ভুক্তি নামে একটা কথা আছে, মান্থলি পেমেন্ট অর্ডার। অর্থাৎ সরকারিভাবে আপনার যে বেতনটা আসবে ওইটার জন্য কিছু কাগজপত্র লাগবে, যেমন ধরেন নিবন্ধনের সনদ, চূড়ান্ত নিয়োগপত্র, এবং এটা বিদ্যালয় কর্তৃক ইস্যু করা লাগবে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছ থেকে যোগদানের অনুমতিপত্র নেওয়া লাগবে, শিক্ষাগত যোগ্যতার সনদ, এনআইডি কার্ড, এরপর চারিত্রিক সনদপত্র, চাকরিতে যোগদানের পত্র, প্রধান শিক্ষকের প্রত্যয়ন, পাসপোর্ট সাইজ ছবি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো সংক্রান্ত এইসব জিনিসপত্র লাগে। ওইটা নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে কথা বলবো। তো 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কে কোন সাবজেক্ট থেকে পাশ করলেন?
হ্যাঁ, আর আরেকটা জিনিস বলি, আবেদন করার সময় আপনারা চেষ্টা করবেন নিজ জেলার মধ্যে এমনকি নিজ উপজেলার মধ্যে কোন কলেজগুলো ফাঁকা আছে এগুলো সম্পর্কে একটু ভালোভাবে খোঁজখবর নিতে, এবং এইগুলোও আপনি এনটিআরসি এর ওয়েবসাইটেই পেয়ে যাবেন। এবং ওই ফাঁকা পদগুলো আগে থেকেই খুঁজে রাখবেন যে চয়েস লিস্টে কোনগুলো দিবেন, আর এটা গণবিজ্ঞপ্তি আসলেই পেয়ে যাবেন। আর গণবিজ্ঞপ্তি কবে আসবে আপনাদের জন্য? আপনাদের জন্য গণবিজ্ঞপ্তি এবং 19তম শিক্ষক নিবন্ধনের নতুন সার্কুলার, এই দুইটা জিনিস আপনাদের জন্য, গণবিজ্ঞপ্তি এবং 19তম শিক্ষক নিবন্ধনের নতুন সার্কুলার, এই দুইটা জিনিস একসাথে আগামী 15ই জুনের পরে আসবে। যেহেতু ঈদের বন্ধ আছে 12ই জুন পর্যন্ত অফিসগুলো, এরপরে শুক্র শনিবার হিসেবে আরো 2 দিন বন্ধ যাবে 13-14, তাহলে 15ই জুন বা তার পরবর্তী সময়ে অর্থাৎ ঈদের পরপরই 15ই জুন বা 20 জুন বা 25 জুন অর্থাৎ ঈদের পর জুন মাসের শেষার্ধে যে কোনো সময় আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এবং 19তম শিক্ষক নিবন্ধনের নতুন সার্কুলার খুব দ্রুত পেয়ে যাবেন। 19তম শিক্ষক নিবন্ধনের নতুন সার্কুলার ঈদের পরপরই আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন জুন মাসের শেষার্ধে। এবং নতুন সার্কুলার যদি দেয় সেটার মোটামুটি পরীক্ষা কবে হতে পারে, কত মার্কের পরীক্ষা, এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। 19তম শিক্ষক নিবন্ধনের নতুন সার্কুলারটা হতে পারে জুন মাসের শেষ অর্ধে অর্থাৎ 15 তারিখের পরে। যেহেতু অফিস খুলেই তো আর সার্কুলার দিতে পারবে না, ওনাদের যে কার্যক্রম আছে ওই কার্যক্রমগুলো শেষ করতে হবে। বিশেষ করে এখন বর্তমানে যেই কার্যক্রমটা ওনাদের চলমান সেই কার্যক্রমটা হলো ওনারা শূন্য পদের চাহিদা নিচ্ছে, অর্থাৎ কোথায় কত শূন্য পদ আছে, 17তম থেকে কারা কারা জয়েন করছেন, কারা বাকি আছেন, এইগুলোর তথ্য কালেক্ট করতেছে। এরপরেই ওনারা নতুন সার্কুলার ইনশাল্লাহ প্রকাশ করবে, আর আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিও প্রকাশ করবে। দুইটাই ঈদের পরবর্তীতে একসাথে আসতেছে। এবং যদি আসে আপনার গণবিজ্ঞপ্তি এবং নতুন সার্কুলার, সেক্ষেত্রে আপনার সার্কুলারের ক্ষেত্রে জুন মাসে না পারলেও জুলাই মাসে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর নতুন সার্কুলার যেটা আসবে সেখানে ওই আগের মতো একই প্রসেস, অর্থাৎ 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা, 100 নম্বরের লিখিত পরীক্ষা এবং 20 নম্বরের ভাইভা পরীক্ষা। এই মোট 220 নম্বরের পরীক্ষার মধ্যে 100 নম্বরের প্রিলিমিনারিতে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান 4টা সাবজেক্টের উপরে 4-25 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা, এবং লিখিত পরীক্ষা যেটা 100 নম্বরের, ওইখানে হলো আপনি যেই বিষয়টা পড়েছেন অর্থাৎ আপনার অনার্সের বা ডিগ্রির পরে যে মাস্টার্স করেছেন সেইখানের যে সাবজেক্ট, ওই সাবজেক্টের উপরে 100 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। আর পাশাপাশি আপনাকে একটা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করতে হবে 20 মার্কের। এরপরে লিখিত আর ভাইবা নাম্বারের যোগফলের উপর ভিত্তি করে মেধা তালিকা তৈরি করা হয়, এবং সেই মেধা তালিকায় আপনার অবস্থান অনুযায়ী একটা ন্যাশনাল মেরিট লিস্ট হবে। এই জন্য নিবন্ধন পরীক্ষায় কিন্তু প্রিলিমিনারি পরীক্ষাটাও খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যই, কারণ আমি একটু আগেই বলেছিলাম যে 18তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা হয় 15ই মার্চ, ফলাফল হয় 15ই মে। তো 2 মাসের মাথায় ফলাফল আসে, আর ফলাফলের ঠিক 50 দিনের মাথায় লিখিত পরীক্ষা হয়ে যায়। তো 100 নম্বরের লিখিত পরীক্ষার এত বড় সিলেবাসটা ফলাফলের পরে প্রস্তুতি শুরু করলে কাভার করাটা টাফ হয়ে যায়। তাই যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই প্রিলিমিনারি এবং লিখিত দুইটা পরীক্ষাই একসাথে কম্বাইন্ড প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত এখন থেকে। আরেকটা কথা হলো, আমাদের এখান থেকে প্রচুর পরিমাণে মানে অগণিত শিক্ষার্থী 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং বেশ ভালো ফলাফল করেছেন। ম্যাক্সিমামেরই আশা করি ইনশাল্লাহ লিখিত নাম্বার বেশ অনেক ভালো, কারণ তারা সবাই আমাদের সাথে লিখিত পরীক্ষায় আমাদের সাথে কানেক্টেড ছিলেন এবং ভাইবার সময় আমাদের সাথে যুক্ত ছিলেন, যার ফলে লিখিত পরীক্ষায় স্পেশাল যে টিপস ট্রিক্স, কিভাবে লিখলে নাম্বার বেশি পাওয়া যায়, কিভাবে লিখলে খাতাগুলো সুন্দর হয়, মেধা তালিকায় এগিয়ে থাকা যায়, এবং এরপরে আপনার ভাইবা পরীক্ষায় কি কি জিনিসগুলো করলে ফেল করায় না, বা ভাইবা কিভাবে প্রস্তুতি নিতে হয়, এই সব বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ ওনারা খুব ভালোভাবেই কনসার্ন মানে সচেতন ছিলেন, যার কারণে আমাদের সাথে যুক্ত হয়ে যেসব শিক্ষার্থীরা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলেন বা চূড়ান্তভাবে ফলাফলে উত্তীর্ণ হলেন, তারা প্রচুর পরিমাণে মেসেজ আমাদেরকে পাঠাচ্ছে। এই সংখ্যাটা মানে এখনো আমরা কাউন্ট করে পারিনি, এত পরিমাণে শিক্ষার্থীরা মেসেজ দিচ্ছেন। আমরা অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল শিক্ষার্থীদের প্রতি এবং আমাদের সকল শিক্ষক মণ্ডলীদের প্রতি। শিক্ষক নিবন্ধন 18তম যে পরীক্ষাটা, 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারির সময় আমাদের সাথে সারা দেশের বিভিন্ন জেলা থেকে প্রচুর পরিমাণে শিক্ষার্থী যুক্ত ছিলেন এবং ম্যাক্সিমাম প্রার্থী ইনশাল্লাহ আমাদের এখান থেকে যারা যুক্ত ছিলেন পাশ করে গেছেন। লিখিত পরীক্ষায় আমাদের এখানে প্রায় আপনার 30টার মতো সাবজেক্ট
চালু ছিল এবং এই সাবজেক্টের জন্য আমাদের 30-35 জন শিক্ষক যারা বিষয়ভিত্তিক যে প্রস্তুতি, এই প্রস্তুতিতে আপনাদের সাথে ছিলেন। তো সকল শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা, এবং আপনারা যারা মূলত পড়াশোনাটা করেছেন, আমাদের সাথে যুক্ত থেকেছেন, আপনাদের সবার প্রতিও অশেষ কৃতজ্ঞতা যে আসলে আপনারাও বেশ ভালো একটা প্রস্তুতি নিয়েছেন বিধায় আজকে আপনারা সফল হয়েছেন, এবং আশা করি আপনাদের প্রত্যেকেরই যাতে চাকরি হয় সেটার জন্য অনেক অনেক শুভকামনা। লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য আগে থেকেই অল্প বিস্তর আইডিয়া নিয়ে রাখবেন, প্রস্তুতি অল্প অল্প করে নেবেন। এখন পর্যন্ত সিলেবাসে কোনো বড় পরিবর্তন আসেনি, নিবন্ধন পরীক্ষার সিলেবাস যেমন ছিল তেমনই আছে। বিশেষ করে লিখিত পরীক্ষার ক্ষেত্রে সামাজিক বিজ্ঞান অনুষদের যে আপনার 7টা সাবজেক্টের উপর কম্বাইন্ড পরীক্ষাটা, 7টা সাবজেক্টের 10টা ইউনিট, ওইটা এখনো ওই অবস্থায় আছে, এবং এছাড়া অন্যান্য যে বিষয়গুলো ওই বিষয়গুলো একই আছে। তো এখন থেকেই যারা 19তম নিবন্ধন প্রস্তুতি নিতে চান তারা প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি অ্যাডভান্স যদি শুরু করেন তাহলে সাকসেস রেশিও অনেক বেশি থাকবে এবং অবশ্যই সফল হওয়ার সুযোগ অনেক বেশি থাকবে। আর প্রিলিমিনারি পরীক্ষা দিয়েই পরের দিন থেকে আবার লিখিত প্রস্তুতি শুরু করতে পারবেন, যা আপনাকে লিখিত পরীক্ষায় অন্যান্যদের থেকে অনেক বেশি এগিয়ে রাখবে। পাশাপাশি প্রিলি লিখিত ভালো প্রস্তুতি মানেই ভালো একটা ভাইবা দেওয়া, আর ভালো একটা লিখিত এবং ভাইবার ফলাফল মানেই হলো আপনার চাকরির দৌড়ে অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে থাকা। আর নিবন্ধন পরীক্ষা এমন একটা মজার চাকরি যেটা নিজ এলাকা বা নিজ জেলার মধ্যে ইজিলি করতে পারবেন, এবং এখানে বিনা পয়সায় ইজিলি আপনার চাকরিটা হয়ে যাবে। আর শিক্ষক নিবন্ধনে আবেদন করার জন্য স্কুল পর্যায়ে 2 যেটা জুনিয়র শিক্ষক বা জুনিয়র মৌলভী, এইটার জন্য আপনার আবেদন করতে লাগে এইচএসসি পাস অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস। আর যেটা আমাদের আছে আপনার স্কুল পর্যায়ে আছে সহকারী শিক্ষক, ওইখানে পাশ করার জন্য লাগে আপনাদের অনার্স বা স্নাতক পাস। এটা ডিগ্রি পাশেও করা যায়, তবে ডিগ্রি পাশের ক্ষেত্রে আপনার অবশ্যই লাগবে, মাস্টার্স করতে হবে স্কুল বা কলেজে আবেদন করার ক্ষেত্রে। মাদ্রাসার ক্ষেত্রেও সেম নিয়ম, যেটা আপনার এইচএসসি ওইটা হলো আপনার সমমান হইতে হবে, ইন্টারমিডিয়েটের সমমান। আর এইচএসসি পাশের পর যেটা স্নাতক আছে ওইটা হলো আপনাদের কামিল পাশের সমমান, বা যাদের মাস্টার্স প্রয়োজন ওইটা ফাজিলের সমমান। এইগুলোর সাথে মোটামুটি রেটেড করা। তো আমাদের সাথে কারা কারা যুক্ত ছিলেন একটু কমেন্টে বলতে পারেন। বিদ্যাবাড়ি সম্পর্কে এক কথায় যদি বলেন আপনাদের জার্নিটা কেমন ছিল, বা আপনাদের যে জার্নি সেই জার্নিতে বিদ্যাবাড়ি আসলে আপনাদের কতটুকু সহায়তা করতে পেরেছে। আমরা আমাদের কাছ থেকে আমাদের দিক থেকে সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করেছি। 19তম এর জন্য কোনো কোর্স চালু করবেন জানাবেন কাইন্ডলি। হ্যাঁ, 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আমাদের অ্যাডভান্স প্রিলিমিনারি এবং লিখিত 2টা কোর্সই চালু ছিল, এবং 2টা কোর্সই এখনো চালু আছে। এবং এই কোর্সগুলোতে আমাদের স্পেশাল যে শিক্ষক নিবন্ধন অ্যাডভান্স লাইভ ব্যাচ প্রিলিমিনারি পরীক্ষার জন্য 19তমর, এইটার সম্ভবত এখন 13-14টা ব্যাচ অলরেডি প্রায় পড়া শেষ, ওনারা অলরেডি গুছিয়ে ফেলেছেন। সার্কুলার আসলে দেখা যায় ওনারা রিভিশন দিবেন। শেষ একটা কথা বলি, যারা আপনার নিবন্ধন বলেন, প্রাইমারি বলেন, বিসিএস বলেন, বা অন্য যে কোনো চাকরির পরীক্ষা বলেন, এই পরীক্ষাগুলোতে যারা ভালো করে ওনাদের আর যাদের একটু সফলতার রেট কম, এই 2 প্রার্থীদের মধ্যে মূল পার্থক্যটা থাকে কেউ প্রস্তুতি শুরু করে সার্কুলারের পরে থেকে, আর কেউ সার্কুলার দিলে তখন রিভিশন শুরু করে। অর্থাৎ একদল হলো সার্কুলারের পরে পড়া শুরু করে, আর একদল সার্কুলার আসতে আসতে পড়া শেষ করে বারবার রিভিশন দিতে থাকে। আর আরেকটা জিনিস হলো, এই কিছু প্রার্থী আছে যারা শর্ট সাজেশনের জন্য বসে থাকে, 200, 300, 100 টাকার কোর্স করবে বা 500 টাকায় কোর্স করবে, এটার জন্য বসে থাকে। হ্যাঁ, এই সব জিনিসগুলো না করে একটু যদি সিরিয়াস হন, আপনার কেরিয়ার, আপনার লাইফ, আপনি পুরো জীবন সুন্দরভাবে গুছিয়ে চাকরি করবেন নিজের এলাকায়, তো সেজন্য এখন থেকে আপনাকেই সিরিয়াস হতে হবে। আর এই যে আপনার 200 টাকায়, 100 টাকায়, 300 টাকায়, 500 টাকায় অনেক কোর্স পাওয়া যায়। বর্তমানে সারা বাংলাদেশে হাজার হাজার কোচিং চালু হয়েছে। তো কোথায় আপনি কোর্স করবেন, কোথায় যুক্ত থাকবেন না থাকবেন, নাকি একা একা পড়বেন, এইগুলো আপনি আগে ভালোভাবে বুঝে শুনে দেখে তারপর প্রস্তুতি নেন। কারণ হলে একটা বছর আগে চাকরি পাওয়া মানে অন্তত 1 বছরে প্রচুর পরিমাণে বেতন, বোনাস, অন্যান্য সুযোগ সুবিধার ব্যাপার স্যাপার আছে। আর 1 বছর পরে চাকরি হওয়া মানে সাথে বোনাস, একটা হতাশা, বাড়তি চাপ, এবং অনেক সময় দেখা যায় যে আর পড়াশোনাটাও হয়ে ওঠে না 1 বছর লেট হলে। এই জন্য প্রস্তুতি সংক্রান্ত যে কোনো ডিসিশন নেওয়ার আগে বুঝে শুনে ভালোভাবে একটা ডিসিশন নেবেন, যাতে আপনার এইটার জন্য হতাশ না হতে হয়। স্যার, আমি প্রিলি, রিটেন, ভাইবা সবগুলোতেই বিদ্যাবাড়ির সাথে যুক্ত ছিলাম, আলহামদুলিল্লাহ পাশ করেছি। স্যার, মেরিট লিস্ট আমার জেলাতে কততম, কিভাবে জানবো, কবে জানতে পারবো? সোনিয়া আক্তার রিঙ্কি, খুব দ্রুতই জানতে পারবেন। আমি অ্যাডমিটেড স্টুডেন্ট না, কিন্তু আপনাদের লাইভগুলো দেখে আমি অনেক উপকার পেয়েছি। থ্যাংক ইউ বিদ্যাবাড়িকে। অসংখ্য ধন্যবাদ পিঙ্কি দে। আলহামদুলিল্লাহ অর্থনীতি থেকে। আর কে কোন সাবজেক্ট থেকে? আলহামদুলিল্লাহ অর্থনীতি, স্কুল অ্যান্ড কলেজ, প্রথমবারই উত্তীর্ণ রিয়া আপু, অসংখ্য ধন্যবাদ।
ওকে, অনেক ধন্যবাদ বিদ্যাবাড়ি শিরিন শারমিন। আচ্ছা, বিপিএড এর আচ্ছা, আপনার বিপিএড এর সুযোগ সুবিধা জানতে চেয়েছেন। বিপিএড করার পরে 4,000 টাকা বেতন বাড়ে এবং বিপিএডটা করতে হয় সরকারের যে করা রিকমেন্ডেড যে সকল বিপিএড প্রতিষ্ঠানগুলো আছে ওই সব জায়গা থেকে। আমি বিএ করেছি, নিবন্ধনে অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, বিএ পাস করলে আপনি নিবন্ধনে অ্যাপ্লাই করতে পারবেন। 19তম সার্কুলার আসতে পারে ঈদের পরে, অর্থাৎ কোরবানির ঈদের পরপর 19তম নিবন্ধনের সার্কুলার আসতে পারে। আর প্রাইমারির সার্কুলার নিয়ে কাজ চলছে, এটা একেবারেই শেষ পর্যায়ে। প্রাইমারির সার্কুলারও ঈদের পরেই আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। প্রাইমারির সার্কুলার নিয়ে এখন শূন্য পদের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। ঈদের পরে ইনশাল্লাহ আপনারা নতুন সার্কুলার পেয়ে যাবেন। ওইখানে কিছু বিষয়ে ওনারা অপেক্ষা করতেছেন, যেমন ধরেন পদ সংখ্যা কত থাকবে। এভারেজ পদ সংখ্যা 15 থেকে 20,000 পদে প্রাইমারিতে নতুন সার্কুলার পাবেন। আর শিক্ষক নিবন্ধনে নতুন সার্কুলার আসতেছে, পদ সংখ্যা ওইখানে উল্লেখ থাকে না, ওইটা থাকে গণবিজ্ঞপ্তিতে। এবং গণবিজ্ঞপ্তিতে স্যার আলহামদুলিল্লাহ জীববিজ্ঞান স্কুল পর্যায়ে বিদ্যাবাড়ির সাথে প্রিলি রিটেন ভাইবা সবকিছু দিয়ে যুক্ত ছিলাম। এটা বাড়ির কোনো তুলনা হয় না। আমার পক্ষে বাইরে গিয়ে কোচিং করা সম্ভব ছিল না, কিন্তু বিদ্যাবাড়ি পাশে ছিল বলে আজ এই পর্যন্ত এসেছি। বিদ্যাবাড়িকে জানাই অসংখ্য ধন্যবাদ। শাবনাজ আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। শাবনাজ খাতুন, স্যার কোর্স ফি কত? আচ্ছা, কোর্স ফি রিলেটেড যে কোনো তথ্য আপনারা শুধু জাস্ট এখানে কমেন্ট করে রাখেন। আমাদের যারা প্রতিনিধি আছে ওনারা আপনাদের এখানে রিপ্লাই দিয়ে দিবেন। আমি হিসাব বিজ্ঞান, আমার স্বামী অর্থনীতি থেকে স্কুল পর্যায়ে পাশ করেছি আলহামদুলিল্লাহ। ও আচ্ছা, আপনি এবং আপনার স্বামী দুইজন একসাথে আমাদের সাথে যুক্ত ছিলেন, অসংখ্য ধন্যবাদ। 19তম শিক্ষক নিবন্ধন প্রার্থী যারা আছেন, স্যার আমি শুরু থেকেই বিদ্যাবাড়িতে অ্যাড ছিলাম, বিদ্যাবাড়ির গাইডলাইন পেয়ে ইংলিশ কলেজ লেভেল পাশ করেছি। অসংখ্য ধন্যবাদ নাইমা আক্তার। ইংলিশ কলেজ লেভেল মানে হলো আপনি প্রভাষক হিসেবে জয়েন করতে যাচ্ছেন। স্যার এটিও প্রিলিমিনারি পরীক্ষা কবে হতে পারে? এটিও শুনলাম প্রশ্ন হয়ে গেছে, এখন আসলে 48 এবং 47তম প্রিলি নিয়ে এটিওর পরীক্ষা নিবে নাকি তার আগেই নিবে এটা এখনো কনফার্ম হয়নি। আর বিসিএস এর ব্যাপারে তো গতকালকে আপনারা দেখেছেন, চলমান যতগুলো বিসিএস আছে 5টা বিসিএস চলমান, 44, 45, 46 এবং সামনে 47, 48, এই সব কয়টার কার্যক্রম কোনটা কবে শেষ হবে এটার একটা ডেডলাইন অলরেডি পিএসসি দিয়ে দিয়েছে। পিএসসিও বিসিএস এর কার্যক্রম নিয়ে খুব স্পিডে আগাচ্ছে। আর স্যার আমি ভালো ভাইবা দিলাম কিন্তু ফেল করাইলো, ব্যাপার না। যে মানে জীবনে কোনো কিছুতে হতাশ হবেন না। যারা আজকে চূড়ান্ত ফলাফলে যাদের নাম নেই তাদের জন্য কিছু বলা হয় না, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। শোনেন, জীবনে কখনোই আপনি হতাশ হবেন না। কোর্স ফি কত? আচ্ছা, শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ে মাদ্রাসা কারিগরি শিক্ষা যে কোনো বিভাগের জন্য যে কোনো সাবজেক্ট থেকে আপনি আমাদের সাথে অ্যাডভান্স 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির জন্য যুক্ত হতে পারেন। এবং এটার জন্য কোর্স ফি কত বা এটা কোন ভাবে যুক্ত হবে, কি করতে হবে, এগুলো আপনি জাস্ট শুধু আমাদের পেজে মেসেজ দিয়ে রাখেন, অথবা আপনি ফোন করতে পারেন আমাদের যে হেল্পলাইন নাম্বার বা আমাদের হটলাইন নাম্বার, এই নাম্বারগুলোতে। আমার এই লাইভের পিন কমেন্টে এগুলো তথ্য আমি যুক্ত করে দিব, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন। স্যার আপনাদের কি মাদ্রাসার লিখিত কোর্স আছে? হ্যাঁ, আমাদের একজন স্যার আছে ওশান স্যার, উনি হলো মাদ্রাসার যে আরবি বা আপনার মাদ্রাসার যে সাবজেক্টগুলো আছে ওগুলো বেশ সুন্দরভাবে গতবার পড়াইছেন এবং ওনার সাবজেক্ট থেকে অনেকেই চূড়ান্তভাবে আজকে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। প্রচুর পরিমাণে মেসেজ আসছিল। স্যার আমার ন্যাশনাল আইডি কার্ড আমার বাবার বাড়ি মাদারীপুর থেকে করা, বিয়ে হয়েছে বরিশাল, আমি কি বরিশালে প্রাইমারিতে আবেদন করতে পারবো না মাদারীপুরে করতে পারবো? মেয়েরা মূলত দুইখান থেকে আবেদন করতে পারে, শ্বশুর বাড়ি অথবা স্বামীর বাড়ি। ন্যাশনাল আইডি কার্ড বাবার বাড়ি থেকে করা হলে ওখান থেকে আবেদন করতে পারবেন, আর যদি আপনার শ্বশুর বাড়ি থেকে করতে চান ওখান থেকেও করতে পারবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনি যেখান থেকে আবেদন করবেন পোস্টিং কিন্তু ওই এলাকায় হবে। দ্যাট মিনস আপনি যদি আপনার শ্বশুর বাড়িতে থাকতে চান বা আপনার স্বামীর সাথে একত্রে থাকতে চান, সেক্ষেত্রে এই দিক থেকে আবেদন করাটা বেটার হবে। আর যদি ভুলক্রমে বাবার বাড়িতে আবেদন করে বসেন তাহলে কিন্তু চূড়ান্ত সুপারিশে ওইখানে পোস্টিং হবে। আর যদি বিভাগ ভিন্ন ভিন্ন হয় তাহলে কিন্তু এই বিভাগে ট্রান্সফার হয়ে আসাটা হেভি টাফ। প্রাইমারিতে বদলির বিষয়টা একটু জটিল আছে। জীবনের প্রথম চাকরির পরীক্ষা দিয়েছি, প্রিলি রিটেন ভাইভাই বিদ্যাবাড়ি পদ দেখিয়েছে, আলহামদুলিল্লাহ পাশ করেছি। সুমাইয়া আপু, আপনি কোন সাবজেক্ট থেকে? স্যার বেতন কি বাড়বে? হ্যাঁ, বেতন বাড়ার বিষয়ে কথা চলতেছে। মা বাবার নাম ভুল, যে কোনো ভুল থাকলে আপনারা ইনশাল্লাহ উপজেলা নির্বাচন কমিশন অফিসে গেলে ওনারা আপনাদের নামের বা আইডি কার্ডের যে কোনো ভুল সংশোধন করে দিবে। ভাইয়া মাদ্রাসার লিখিত কোর্স কবে শুরু হবে? মাদ্রাসার লিখিত কোর্স আমাদের লিখিত যেগুলো আছে এগুলোর কোর্স ঈদের পরেই শুরু হবে, অ্যাডভান্স লিখিত কোর্স। আর আপনার প্রিলিমিনারি পরীক্ষার যে অ্যাডভান্স কোর্স বা অ্যাডভান্স যে প্রস্তুতি, এটার ব্যাচ অলরেডি চলমান আছে এবং এই ব্যাচের ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চাইলে আপনারা আমাদের পেজে মেসেজ দিলে ইনশাল্লাহ রিপ্লাই পেয়ে যাবেন। আমি পাশ করতে পারিনি, এমএসটি শিমু আক্তার।
কোনো ব্যাপার না। যারা পাশ করতে পারেননি, আমি আবারও বলি যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, এবং হতাশ হবেন না। হতাশা মানুষের জীবনকে শেষ করে দেয়, আর আশা মানুষকে আবার সামনে এগিয়ে নিয়ে যায়। তো আপনি আবার উঠে দাঁড়ান, ঘুরে দাঁড়ান, অবশ্যই ভালো কিছু হবে। হয়তো বা এবার অল্পের জন্য মিস করেছেন, সামনে আর এই মিস করার সুযোগ থাকবে না যদি এখন আবার নতুন করে প্রস্তুতিটা গুছিয়ে শুরু করতে পারেন ইনশাল্লাহ। বিপিএড থেকে কি নিবন্ধন আবেদন করা যায়? প্রাইমারি অ্যাডভান্স কোর্স আপনাদের এখানে চালু আছে? হ্যাঁ, প্রাইমারির অ্যাডভান্স কোর্স আমাদের এখানে চালু আছে। ফাজিল পাস করার পর কি প্রাইমারিতে আবেদন করা যাবে? জি, যাবে। পিএমএস থেকে হাই স্কুলের শিক্ষক নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ করা যায়? স্যার, আপনার গাইডলাইন ফার্স্ট থেকেই ফলো করি অ্যান্ড বিদ্যাবাড়ির ক্লাস করা ফার্স্টবারই কলেজে ইংলিশ লেভেলে পাস করি। নাইমা আক্তার, অসংখ্য ধন্যবাদ। গ্রেটফুল টু সাজ্জাদ স্যার অ্যান্ড রায়হান স্যার, অসংখ্য ধন্যবাদ। নাইমা আপু, স্যার 19তম নিবন্ধনের সার্কুলার, 19তম নিবন্ধনের নতুন সার্কুলার কোরবানির পরপরই ইনশাল্লাহ পেয়ে যাবেন। 19তম বাংলাতে পদ বেশি থাকবে ইনশাল্লাহ। স্যার, এটিও পরীক্ষা কবে হতে পারে? এটা এখনো এক্সাক্ট না। ফিনান্স অ্যান্ড ব্যাংকিংয়ের ব্যাচ আছে। লিখিত পরীক্ষায় আমাদের যতগুলো সাবজেক্ট আছে সবগুলোরই ম্যাক্সিমামগুলোরই গত বছর ব্যাচ ছিল। এবছর ইনশাল্লাহ ঈদের পরে আবার নতুন ব্যাচ পেয়ে যাবেন আপনারা। স্যার, আমার নামে বানান ভুল আছে, এখন কি করব? এখন আপনি উপজেলা নির্বাচন কমিশন অফিসে গেলে ওনাদের একটা আবেদন দিতে হবে, আবেদন দিলেই এটা ওনারা ঠিক করে দেবে। যে কারো সার্টিফিকেট এবং আপনার আইডি কার্ডের মধ্যে নাম বা বানান বা অন্যান্য কোনো তথ্যগত বিভ্রাট থাকলে আপনি গিয়ে যদি যোগাযোগ করেন তাহলে ইজিলি জানতে পারবেন। স্যার, বিদ্যাবাড়ি সবার কমেন্ট পড়ে না। আসলে সবার কমেন্ট তো পড়া পসিবল না, বেছে বেছে কমেন্ট পড়েন না। বেছে বেছে কমেন্ট পড়ার কোনো বিষয় নেই, আমি সবার কমেন্টই পড়তে আগ্রহী। কারণ আমাদের এরকম মেসেজও আসছে প্রচুর। আজকে পাস করার পরে দেখা যায় যে আমাদের এখানে এখনো কাউন্ট আমরা করি নাই, কয় হাজার প্রার্থী পাস করছে, আমাদের চূড়ান্ত কাউন্টিং চলছে। আরও যেহেতু ঈদের বন্ধ চলছে, ম্যাক্সিমাম আমাদের এমপ্লয়ি যারা ওনারা চলে গিয়েছে। তো সবাইকে আবারও ঈদ মোবারক, অনেক অনেক শুভকামনা রইল 19তম শিক্ষক নিবন্ধনের জন্য। যারা প্রস্তুতি নিতে চান নির্ভয়ে নির্দ্বিধায় নিশ্চিন্তে বিদ্যাবাড়ির সাথে যুক্ত হয়ে যেতে পারেন। বিদ্যাবাড়ি শুধুমাত্র পড়ায় না, দায়িত্ব নিয়ে পড়ায়, দায়িত্ব নিয়ে প্রস্তুতি নেওয়ায়। যেহেতু আমাদের এখানে গত বছর প্রায় 35 জনের মতো শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির এই কার্যক্রমে যুক্ত ছিল লিখিত অংশে, এবং প্রিলিমিনারি অংশে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টা অংশের মধ্যে আমাদের বেশ কয়েকজন শিক্ষক, সিনিয়র শিক্ষক আপনাদের সাথে যুক্ত ছিলেন। ওনারা যেরকম আপনাদের সহযোগিতা করেছেন তার থেকে আরও বেশি সহযোগিতা এবছর ইনশাল্লাহ পাবেন। কারণ গত বছর এর তুলনায় এবছর আমাদের আপডেট হয়েছে অনেক কার্যক্রম, এবং আমাদের লজিস্টিক্স, আমাদের সাপোর্ট, আমাদের ইনস্ট্রুমেন্ট, আমাদের শিক্ষক প্যানেল, এটা অনেক ভারী হয়েছে। আর আমাদের শ্রদ্ধেয় এমআই প্রধান মুকুল স্যার, যার হাত ধরে এই প্রতিষ্ঠান, তিনি এটা নিয়ে আরও অনেক বেশি কাজ করছেন, অনেক বেশি ঢেলে সাজাচ্ছেন প্রতিষ্ঠানকে। তো আশা করি আমাদের এখানে দেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস পাবেন যদি অনলাইনে হয়। এটা একেবারে নিশ্চিন্তে আমি বলতে পারি, নির্দ্বিধায় বুকে হাত দিয়ে বলতে পারি। তো আপনারা যারা প্রস্তুতি নেবেন তারা অবশ্যই চোখ বন্ধ করে বিদ্যাবাড়ির সাথে যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের অ্যাডভান্সড, প্রিলি এবং লিখিত 2টা ব্যাচই চালু আছে। ঈদের পর থেকে 19তম নিবন্ধনের লিখিত কোর্সটাও চালু হয়ে যাবে। প্রিলিটা অলরেডি চালু আছে। প্রাইমারি অ্যাডভান্স লিখিত কোর্স, মানে অ্যাডভান্স প্রিলিমিনারি কোর্স চালু আছে। বিসিএস এর জন্য 48তম বিসিএস, 47তম বিসিএস এর কোর্সটা প্রায় শেষের দিকে। 48তম বিসিএস এর নতুন ব্যাচ চালু হয়েছে, এবং 49তম বিসিএস যারা দিবেন, আপনারা জানেন 49তম বিসিএস এর সার্কুলার আগামী 1 নভেম্বর আসতে যাচ্ছে, এবং ওই সার্কুলারের জন্য অ্যাডভান্স প্রস্তুতির ব্যাচও আমাদের এখানে চালু হবে। আর পাশাপাশি 11 থেকে 20তম গ্রেড নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি এবং অন্যান্য সকল চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য আপনি নির্দ্বিধায় বিদ্যাবাড়ির সাথে যুক্ত থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। বিদ্যাবাড়ির প্রিয় স্যার, একটু রিপ্লাই দেন। বেল্লাল বিন ইয়াকুব, স্যার আমার অনার্স কই গেল? আমার অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হবে 6 আগস্ট। এখন আমি কি 19তম নিবন্ধন সার্কুলার কলেজ আবেদন করতে পারবো? তারা কি রেজাল্ট ছাড়া আবেদন করার সুযোগ দিবে? না, নিবন্ধন পরীক্ষায় আপনার এপিআর দিয়ে আবেদন করা যায় না, এটা শুধুমাত্র বিসিএস পরীক্ষার জন্য। আর নিবন্ধন পরীক্ষার প্রস্তুতিতে আমাদের সবচেয়ে সহায়ক একটা বই আছে, সেটা হলো ডাইজেস্ট প্লাস বই শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য। তো সবার জন্য অনেক শুভকামনা, অগ্রিম ঈদ মোবারক সবাইকে। আবারও দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আরও অনেক তথ্য নিয়ে আপনাদের সাথে যুক্ত হবে, এবং টিম বিদ্যাবাড়ি সর্বদা আপনাদের পাশে আছে। এবং শুধু আজকে আমাকে দেখলেন, আমার পিছনে আরও অনেক বড় একটা প্যানেল, বিদ্যাবাড়ির প্রায় আপনার 200+ এমপ্লয়ি শুধু আমাদের একটা অফিস থেকে আপনাদের এই চাকরি পরীক্ষার প্রস্তুতির পেছনে কাজ করে যাচ্ছেন। তো সবার পক্ষ থেকে আমি আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনাদের জন্য শুভকামনা রইল। আবারও দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো লাইভে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে, ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট করবেন, আমাদের যে সার্ভিস টিম তাহলে আপনাদেরকে উত্তর দিয়ে দিবে কমেন্টের। সবার জন্য অনেক শুভকামনা থাকলো, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
শুভরাত্রি।